সো এই টাইপটা হচ্ছে ক্রমজোড়। ঠিক আছে, ক্রমজোড় বলতে কি বোঝায়? ক্রমিক সংখ্যা বুঝো না? ক্রমিক সংখ্যা 1 2 3 এরকম ক্রমজোড়, তার মানে এই দুইটা টাইপ পরস্পর জোড় অবস্থায় আছে। তাহলে দেখো দুইটা সেট, মাঝখানে চিহ্ন আছে সমান চিহ্ন, এই ধরনের কন্ডিশনকে বলা হয় ক্রমজোড়। ক্রমজোড়ের ক্ষেত্রে কি হয়? প্রথম পদ সমান প্রথম পদ, দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ। কারণ এটা কি, দেখো তো এটা কি ভুজ না? এখানে এটা কি ভুজ, আর এটা কি কোটি, আর এখানে এটা কোটি। যদি স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করো, ঠিক আছে, তাহলে এই ধরনের কন্ডিশন থাকলে তোমাকে প্রথম লিখতে হবে ক্রমজোড়ের শর্ত অনুসারে। ম্যাথ খুব সহজ। তাহলে তোমাকে প্রথম কি লিখতে হবে? ক্রমজোড়ের শর্তানুসারে অথবা ক্রমজোড়ের সূত্রানুসারে, যে কথাটাই লেখো। তাহলে ক্রমজোড়ের শর্তটা কি, শর্তটা দেখে নাও। দুইটা পরস্পর সমান, এটাকে সেট বলা বা স্থানাঙ্ক ব্যবস্থা বলো। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট থাকলে তুমি বলতে পারতো দুইটা সেট। স্থানাঙ্ক ব্যবস্থাও যদি চিন্তা করো, তাহলে এইটা ভুজ কোটি, ভুজ কোটি দুইটা যদি পরস্পর সমান হয়, তাহলে এইটার ভুজ সমান হবে, এইটার কোটি সমান হবে। তা না হলে দুইটা পরস্পর সমান হতে পারে না। তাহলে এইখানে ভিতরে এইখানে দেখো কি আছে, x-1 ইকুয়াল টু y-2। এখন তুমি বলতে পারো যে এইখানে আছে হচ্ছে x, হ্যাঁ, এটা তুমি বলতে পারো যে এইখানে আছে x আর এখানে আছে কি y। তো x আর y কিভাবে সমান হয়? এইখানে চলক x এবং y দেখার বিষয় না, এখানে দেখার বিষয় হচ্ছে ক্রমজোড়ের ভুজ। দুইটার ভুজ পরস্পর সমান হবে এবং দুইটার কোটিও পরস্পর সমান হবে। তাহলে এইটাকে একটু ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে কি পাও? x মাইনাস y ইকুয়াল টু -1 টু এই সাইডে গেলে কত হবে? +1। দ্যাট মিন্স -1। এটাকে দাও এক নং শর্ত। এবং এবং এই যে যে দ্বিতীয় পদটা আছে সেটা কি y+2 ইকুয়াল টু 2x+1। এটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে কি লেখা যায়? 2x মাইনাস y ইকুয়াল টু 2x মাইনাস y ইকুয়াল টু, দেখো এটা কি মানে একবারে করতে চাচ্ছিলাম, 2x প্লাস 1 এটা আছে, y এই সাইডে আসলো মাইনাস y ইকুয়াল টু 2 এই সাইডে রইলো। তাহলে কি হলো? 2x মাইনাস y ইকুয়াল টু +1, সমীকরণ 2। বুঝতে পারছো তো? +1 ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যায়, 2 থেকে 1 গেলে কত থাকে? 1 থাকে। এই যে যে দুইটা শর্ত পাইছি, এখন তুমি ক্লাস 8 এ চলে যাও। এই দুইটা শর্ত থেকে x এর মান বের করা, অপনয়ন করতে পারো, প্রতিস্থাপন করতে পারো, যে কোনো ভাবে করতে পারো। এইখানে আছে y, এইখানে সরি এইখানে আছে দেখো x, এইখানে আছে শুধু -y, এইখানে আছে -y। তো একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে দেখো 1 নং বিয়োগ 2 নং, তাহলে 1 নং এ কি আছে? x y ইকুয়াল টু -1। এখানে আছে হচ্ছে 2x y ইকুয়াল টু +1। বিয়োগ করলে চিহ্ন কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে এইটা হয়ে যাবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। বুঝানো যাচ্ছে? এইবার y কাটা যাবে, -2x থেকে একটা x যদি চলে যায় তাহলে -x থাকে ইকুয়াল টু এই যে -2 এই সাইডে, অতএব x ইকুয়াল টু তুমি কি বলতে পারো? এই ক্রমজোড়ের শর্ত অনুসারে এটা প্রথম লাইন করে দেওয়ার পরে আর করা লাগে না, কারণ পরের টুকু হচ্ছে তোমাদের ক্যালকুলেশন। যে ভালো পারবা তার হয়ে যাবে। এখন x এর মান আবার অপনয়ন করার দরকার নাই। এবার x এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দাও। কোথায় বসাবা? x এর মান 1 নং এ বসায় দাও। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে 1 নং সমীকরণে কি বলছে? x মাইনাস y ইকুয়াল টু -1। অথবা x এর মান আমি কত পাইছি? -2 পাইছি, শুধু 2 পাইছি। তাহলে 2 y ইকুয়াল টু -1 অথবা y ইকুয়াল টু -3, অতএব y ইকুয়াল টু 3। এই তো অ্যান্সার। এখন তোমার কাছে চাইছে x ও y এর মান নির্ণয় করো। অতএব x, y ইকুয়াল টু 2, 3 অ্যান্সার।
বোঝানো গেল? চলো দেখো এ এক্স মাইনাস সি ওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে জিরো এ ওয়াই মাইনাস সি এক্স, এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, তাহলে তারা ক্রমজোরে আছে। আচ্ছা, ক্রমজোরে যদি থাকে তাহলে প্রথম কাজ কি, ক্রমজোরের শর্ত অনুসারে, ক্রমজোরের শর্ত কি, প্রথম রাশির ভুজ সমান পরের রাশির ভুজ। তাহলে এখানে কত আছে, এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু পরবর্তী রাশির ভুজ হিসাবে কত আছে, জিরো। 1 নং সমীকরণ। এখানে দেখো এখানে কত আছে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স। যেহেতু তোমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে, দ্যাট মিন্স চলক হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে এ এবং সি এগুলা কি সংখ্যা, ধ্রুব সংখ্যা। এগুলা কি সংখ্যা, ধ্রুব সংখ্যা। তাহলে চলকগুলা বাম সাইডে এনে সাজানো যাক। চলকগুলা বাম সাইডে আনলে এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সমীকরণ 2 পাইলাম, সমীকরণ 2। এখন কাজ হচ্ছে সমাধান করা। এই সমাধান তুমি অপনয়নেও করতে পারো, প্রতিস্থাপনেও করতে পারো, তোমার যদি মন চায় তুমি আর গুণন পদ্ধতিতেও করতে পারো। তোমাদের ক্লাস 9-এ নতুন কারিকুলামে আর গুণ ছিল, আর গুণ বা বজ্রগুণ, ওই পদ্ধতিটা গুরুত্বপূর্ণ কারণ খুব দ্রুত ম্যাথ হয়ে যায়। আমি কি পদ্ধতিতে দেখাবো, অপনয়ন দেখাবো। অপনয়ন করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইখানে দেখো এ এক্স, এখানে আছে সি এক্স, এখানে এ এক্স, এখানে সি এক্স। 1 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটা হবে এ সি এক্স। তাহলে 1 নং গুণন সি, এবং 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে দিব, 2 নং গুণন এ, গুণ করে দিয়ে দেখো কি পাই। 1 নং কে সি দ্বারা গুণ করলে কি পাবো, এ সি এক্স মাইনাস সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0 কে সি দ্বারা গুণ করলে 0ই পাবো। এবার দেখো 2 নং সমীকরণকে আমি কত দ্বারা গুণ করতেছি, এ দ্বারা। তাহলে এই যে সি এক্স, এটাকে একটু সামনে লিখি, মাইনাস এ সি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কি দ্বারা গুণ করতেছি, এ দ্বারা। তাহলে এটা হয়ে যাবে এ কিউব মাইনাস সি কে এ দ্বারা গুণ করলে হয়ে যাবে এ সি স্কোয়ার। এইবার কাজ হচ্ছে যোগ করে দেওয়া, গুণ করে যোগ করে পাই। এখন মনে করো তুমি লবে এই যে এখানে যোগ করে পাই কথাটা যে লিখলাম, এইখানে তুমি লেখো নাই, কোনো সমস্যা নাই। তুমি এই যে এইখানে বলবা এই যে এরকম একটা প্লাস চিহ্ন দিয়ে লিখবা যে যোগ করে, কি লিখবা, যোগ করে, তাইলেও হয়ে যাবে। তাহলে এখানে লিখলেও হবে, না লিখলেও হবে। বুঝাইতে পারলাম? এখন দেখো কি করবা, এই যে এটা কাটা যায় না যোগ করলে, যাই তো। তাহলে এখানে দেখো এ স্কোয়ার ওয়াই এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ কিউব মাইনাস এ সি স্কোয়ার। যোগ করছি, চিহ্নের কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এবার বাম সাইড থেকে কি কমন যায়, ওয়াই কমন যায়। ওয়াই কমন গেলে কি থাকে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, ডান সাইড থেকে কি কমন যায় দেখো তো, এ কমন যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে। উভয় পক্ষ থেকে এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা দেওয়া যায়, যদি যায় তাহলে তুমি কি বলতে পারো ওয়াই ইকুয়াল টু এ। ওয়াই এর মান বের হয়ে গেছে, দেখো ওয়াই এর মান যদি বের হয়ে যায়, ওয়াই এর মান একে বসাবো, ওয়াই এর মান কততে বসাবো, একে বসিয়ে। তাহলে 1 নং এ কত আছে, এ এক্স মাইনাস সি ইন্টু ওয়াই এর মান কত, এ ইকুয়াল টু 0, অথবা এ এক্স ইকুয়াল টু সি এ, অথবা এক্স ইকুয়াল টু সি এ ডিভাইডেড বাই এ, এ কাটো, এক্স ইকুয়াল টু সি। তাহলে অ্যান্সার কি লিখবো, অ্যান্সার লিখবো হচ্ছে এক্স এর মান আগে লিখবো, ওয়াই এর মান পরে লিখবো। এই হচ্ছে ক্রমজোরের। তাহলে ক্রমজোরের যে বাকি যে ম্যাথটা রইলো, এটা এইচডব্লিউ পারা যাবে না। আরেকটা যেটা আছে এটা তাহলে সমাধান করে ফেলবা, ঠিক আছে, বোঝানো গেল? আচ্ছা, এগুলো ছিল 7-এর। তাহলে চলো 8-এর ম্যাথ গুলো দেখে। 8-এর ম্যাথ গুলো হচ্ছে কার্তেশীয় গুণজ। 8-এর ম্যাথ গুলো দেখো, এটাকে কার্তেশীয় বা ক্রস সেটও বলা হয়।
বিষয়টা হচ্ছে এরকম, মানে তুমি হচ্ছে ঈদের মধ্যে পাঞ্জাবি কিনতে গেছো, পাঞ্জাবি কিনলা এবং টি শার্ট কিনলা। এখন পাঞ্জাবির কালার মনে করো যে হোয়াইট, সাদা, তো বা রেড। পাঞ্জাবি হচ্ছে তুমি রেড অথবা ব্ল্যাক এর মধ্যে নিবা, এবং টি শার্ট তুমি হচ্ছে কি নিতে চাও, গ্রিন, তারপরে নিতে চাও হচ্ছে ইয়েলো, এগুলোর মধ্যে নিতে চাও, অথবা মনে করো যে ব্ল্যাক নিতে চাও। তাহলে এটা হচ্ছে পাঞ্জাবির সেট, পি দ্বারা প্রকাশ করলাম, আর এটা হচ্ছে টি শার্টের সেট, সুতরাং টি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এখন দেখো তুমি সম্ভাব্য ঘটনা কি কি ঘটাইতে পারো। এই যে যে রেড পাঞ্জাবির সাথে তুমি গ্রিন টি শার্ট পরতে পারো, অথবা রেড পাঞ্জাবি সাথে ম্যাচিং করে টি শার্ট তো না, আচ্ছা এটাকে পায়জামা বানাই দেই। ঠিক আছে, তাহলে তুমি ঘটনা কি কিভাবে ঘটাইতে পারো। যখন তুমি লাল পাঞ্জাবিটা পরবা, আচ্ছা আরেকটু জীবন্ত বা প্রাণবন্ত করে তুলি। এখন মনে করো পাঞ্জাবি নিচ্ছ লাল অথবা নীল অথবা সাদা, এই তিনটা হচ্ছে তোমার পাঞ্জাবির রং। এখন তুমি পায়জামা নিতে গেছো, পায়জামা কি কি নিবা, পায়জামা নিবা হচ্ছে সাদা অথবা কালো, সাধারণত এগুলাই তো পায়জামা হিসাবে ইউজ করে। তাহলে তুমি ঘটনা হচ্ছে এটা পাঞ্জাবি পি ধরছি, এটা কিউ ধরলাম। এখন তুমি কি কিভাবে ম্যাচিং করতে পারো, তুমি লাল পাঞ্জাবির সাথে সাদা পায়জামা পরতে পারো অথবা কালো পায়জামা পরতে পারো, নীল পাঞ্জাবির সাথে সাদাটা পরবো অথবা কালোটা, এবং সাদার সাথে সাদা পাঞ্জাবি অথবা পায়জামা অথবা কালো। তাহলে তোমার ঘটনাটাকে এইভাবে বের করা যাবে, পি ক্রস কিউ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, এরপরে এগুলা হচ্ছে একটা একটা করে ক্রমজোড় আসবে। ক্রমজোড় গুলা কি কি হবে, তোমার এই যে লালের সাথে হবে কি সাদা, এটা একটা কম্বিনেশন হতে পারে। আচ্ছা এদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাবা। এরপরে লালের সাথে আর কার কম্বিনেশন হতে পারে, কালো। তাহলে লালের সাথে সাদা একটা কম্বিনেশন, লালের সাথে কালো একটা কম্বিনেশন। এবার আসো লাল দ্বারা দুইটা কম্বিনেশন শেষ, তাহলে লালের টপিক শেষ। এবার আসো নীল। তাহলে দেখো আমি একটা কাজ করছি, আমি লালের সাথে ফার্স্টেই কিন্তু কালো নেই নাই, আমি এইখানে প্রথম উপাদানকে ফিক্সড করছি, এইখানকার দুইটা উপাদানকে নিয়ে নিছি। এখন দেখো এইটার কাজ শেষ, এবার এখানকার দ্বিতীয় উপাদানকে ফিক্সড করো। তাহলে দ্বিতীয় উপাদান কি, নীল। নীলের সাথে কাকে তুমি নিবা, সাদা পড়তে পারো, অথবা তোমার মন চাইছে তুমি নীলের সাথে কি পড়তে পারো, কালো পড়তে পারো। তাহলে দেখো নীলকে ফিক্সড করে কাজ শেষ, অথবা তুমি সাদাকে ফিক্সড করবা, সাদার সাথে সাদা, সাদার সাথে কালো, এইভাবে তুমি গুছাবা। গুছায় সর্বশেষ একটা কি দিয়ে দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। এই হচ্ছে সম্ভাব্য ঘটনাগুলোর সেট, এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। কি বলা হয়, কার্তেশীয় গুণজ সেট। এবার চলো ম্যাথে যাই, ম্যাথ কিভাবে করতে হয়। ম্যাথ করার সিস্টেম হচ্ছে, এইখানে বলছে পি সেটের উপাদান এ, কিউ সেটের উপাদান বি, পি ক্রস কিউ, কিউ ক্রস পি নির্ণয় করতে বলছে। কার্তেশীয় সেটকে একটু গঠন পদ্ধতিতে কিভাবে দেখানো হয় সেটাও পরে দেখাচ্ছি। তাইলে আমাকে বলছে পি ক্রস কিউ, পি ক্রস কিউ যখন আমি করব, আমি সুন্দর করে লিখবো পি সেটের উপাদান ক্রস কিউ সেটের উপাদান, লেখা শেষ, ইকুয়াল টু সুন্দর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে। এবার ভিতরে কি কি হইতে পারে, এই এ এর সাথে বি দিয়ে একটা সম্ভাব্য সেটের ক্রমজোড় হইতে পারে, এবং এ এর সাথে সি দিয়ে একটা ক্রমজোড় হইতে পারে। আর কোনো উপাদান আছে, নাই, তাহলে এটাই অ্যান্সার। এখন যদি তোমাকে আমি বলতাম যে কিউ ক্রস পি বের করো, কিউ ক্রস পি, তাহলে দেখো কিউ এর উপাদানগুলা আগে হইতো, ঠিক আছে, এরপরে মাঝখানে চিহ্ন দিতাম ক্রস, এটাকে আমরা গুণ পড়ি না, আমরা পড়ি ক্রস এ। তাইলে দেখো এই যে বি এর সাথে তুমি এ কে নিতা, বি এর সাথে সি কে নিতা, এই ক্রমজোড় গুলা নিয়ে যে সেট গঠন হয়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়। এই ক্রমজোড় গুলাকে উপাদান হিসাবে ব্যবহার করে আমি যেই সেটটা পাবো সেই সেটটাই হচ্ছে কার্তেশীয় গুণ সেট। ঠিক আছে, এটাকে গঠন পদ্ধতিতেও লেখা যাবে। দেখো কিভাবে লেখা যাবে, এ ক্রস বি, এখানে তো পি ক্রস কিউ আছে তাই না, পি, হ্যাঁ এটা হচ্ছে এ বি কিউ ক্রস পি তে বি সি, তাহলে বি এ, ও আচ্ছা এটা হবে সি এ, এই যে এইটা সি এ, এটা হবে সি এ।
এইটার প্রথম পদ নিয়ে এখানে যদি 10টাও থাকতো 10টা শেষ করতাম, এরপরে এটার দ্বিতীয় পদ নিয়ে এখানে 10টা থাকলে 10টা শেষ করতাম। ঠিক আছে, এখন এটাকে আসো গঠন পদ্ধতিতে কিভাবে লেখা যায়, এটাকে গঠন পদ্ধতিতে লেখাটা একটু শিখে নাও। গঠন পদ্ধতিতে হচ্ছে, তুমি মনে করো পি ক্রস কিউ কে গঠন পদ্ধতিতে লিখতে চাও, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, পি ক্রস কিউ। তাহলে এইখানে উপাদান কে কে আছে, মনে করো এই যে উপাদানগুলো এই পর্যন্ত আগে তুলে নাও, তোলা শেষ? আচ্ছা, এখানে ক্রমজারের উপাদান, মনে করো পি এর উপাদান গুলা হচ্ছে এক্স, কিউ এর উপাদান গুলা হচ্ছে ওয়াই। এক্স ওয়াই যেন এক্স আসবে পি এর কাছ থেকে, এক্স বিলংস টু পি এবং ওয়াই বিলংস টু কিউ। এখানে চলক দুইটা, এক্স এবং ওয়াই। এক্স হচ্ছে পি এর এলিমেন্ট বা এক্স বিলংস টু পি এবং ওয়াই হচ্ছে কিউ এর এলিমেন্ট। এটা হচ্ছে কার্তেশীয় গুণজের গঠন পদ্ধতি। বোঝানো গেল? আরো আছে, আরো উদাহরণ দেখি আমরা। তাহলে দেখো 8 এর গ নাম্বারটা যদি পেরে যাও তাহলে কার্তেশীয় গুণজের প্রত্যেকটা পারবা। এখানে তোমাকে পি এর উপাদান দেয়া আছে, তাহলে কি কি উপাদান দেয়া আছে? পি এর উপাদান দেওয়া আছে, কিউ এর উপাদান দেওয়া আছে। তোমাকে ক্রস করতে বলছে কার সাথে? পি ইউনিয়ন কিউ এর সাথে আর এর ক্রস বের করতে বলছে বা আর এর কার্তেশীয় গুণজ বের করতে বলছে। তাহলে তোমাকে পি ইউনিয়ন কিউ আগে বের করে নিতে হবে এবং আর কিউ বের করে নিতে হবে। আর আবার কোথা থেকে পাবো? আর হচ্ছে পি বাদ কিউ, বাদ বাদ সেটটা করে আসলাম না, বা সেদ। আচ্ছা, তাহলে একটা একটা করে বের করো। পি ইউনিয়ন কিউটা বের করে নাও। পি ইউনিয়ন কিউ ইকুয়াল টু হচ্ছে, তাহলে পি সেটের উপাদান 3,5,7 ইউনিয়ন কিউ সেটের উপাদান 5,7। তাহলে ইউনিয়ন করলে না কি আসবে? মিল অমিল, কারণ এটা একটা কাপের মতো, কাপের মধ্যে সব আসে, তাই না? সোজা কাপ। তাহলে 3,5,7 পেয়ে গেছি পি ইউনিয়ন কিউ। এবার আসো আমার আর কে বের করতে হবে। আর ইকুয়াল টু কত দেখো তো? আর ইকুয়াল টু হচ্ছে পি বাদ কিউ ইকুয়াল টু, তাহলে পি এর এলিমেন্ট কত? 3,5,7। এইখান থেকে বাদ দিব কিউ এর উপাদানকে, কিউ এর উপাদান 5,7। তাহলে পি এর মধ্যে যার যার চেহারা কিউ এর সাথে মিলে তারাই বাদ। তাহলে দেখো পি এর এইখানে 5 আছে, এই চেহারাটা এইখানেও আছে, ওরা তো বাদের খাতায় নাম চলে গেছে, তাহলে বাদ। এখানে 7 আছে, 7 আছে, তাহলে থাকলো বাকি কি? শুধু 3। 3 ছাড়া সবাই বাদ। এইবার তোমাকে কি করতে বলছে? পি ইউনিয়ন কিউ ক্রস আর। তাহলে অতএব পি ইউনিয়ন কিউ ক্রস আর ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেট দাও, পি ইউনিয়ন কিউ এর মান তুমি কত জানো? 3,5,7 ক্রস আর এর উপাদান তুমি কত জানো? শুধু 3। তাহলে কি হবে? এগুলা নিয়ে ক্রমজোড়ের সেট গঠন হবে। তাহলে ফার্স্টে একটা সেট চিহ্ন দাও। এবার 3 এর সাথে 3 এর একটা সেট গঠন হইলো, এরপরে 5 এর সাথে 3, কারণ এখানে তো আর নাই, আর নিতে পারতেছি না, তাহলে এখানে 7 এর সাথে 3, এই সবগুলা এলিমেন্টকে নিয়ে যেই সেট গঠন হবে সেই সেটকে বলা হবে কার্তেশীয় গুণজ সেট। বুঝাইতে পারছি? তাহলে এটার খ নাম্বারটা পারা যাবে না? এ এর উপাদান দেওয়া আছে, বি এর উপাদান দেওয়া আছে, সি এর উপাদান দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি করব, ক্রস সি নির্ণয় করব, পারা যাবে? এবার এই চ্যাপ্টারে 9 নাম্বার দেখে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, এই 9 এর সাথে মিল আছে হচ্ছে উদাহরণ 13 নাম্বার। এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেখো উদাহরণ 13। দেখো ম্যাথটা খুব মজা, খুবই সুন্দর কনসেপচুয়াল একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটা হচ্ছে তোমরা ফার্স্ট ক্লাস 6 এ এই টাইপের ম্যাথ করে আসছো। এখন শুধু সেটের কাজটা বাকি, বাকি 6 এর ম্যাথটা একটু রিভিশন দেওয়ানো। যেই সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, এদের সেট গঠন করো। তার মানে কি? এমন সেট গঠন করব যা 311 কে ভাগ করলেও ভাগশেষ 23 হবে এবং 419 কে ভাগ করলেও ভাগশেষ 23ই হবে। তার মানে এইটার মধ্যেও ভাগশেষ 23 হইতে হবে, এটার মধ্যেও ভাগশেষ 23 হইতে হবে। তাহলে আমার সেটটা কি হবে? এই যে 311 এর ক্ষেত্রে যে সেট, এইটাকে যদি আমি এ ধইরা নেই,
এবং 419-এর ক্ষেত্রে যে সেট, এটার জন্য যদি আমি বি ধরে নেই, তাহলে আমার সেটের কাজ কত হবে? এ ইন্টারসেকশন বি। তাহলে আমার কাজ শেষ হয়ে গেল। অর্থাৎ এই যে 311 এর গুণনীয়ক গুলার সেট এবং 419-এর গুণনীয়ক গুলার সেটকে যদি আমি, গুণনীয়ক তো হবে না যেহেতু 23 অবশিষ্ট আছে, 23-এর কন্ডিশনে পরে যাচ্ছি, তাহলে এইখানকার যে সেট ইন্টারসেকশন করলে এই দুইটার মধ্যে আমি কমন পাবো। ফার্স্টে এই বিষয়টা বুঝতে পারছি কিনা যে এই দুইটার মধ্যে কমন সেট নিতে বলছে আমাকে। আচ্ছা, এখন আসো 6 এর নলেজে চলে যায়, সেটা হচ্ছে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে। এখন তোমাকে আমি একটা উদাহরণ দেই, মনে করো যে 27, আমি বললাম 27কে এমন সকল সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেখানে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে হচ্ছে 4। ভাগশেষ কত থাকবে? ভাগশেষ 4 অথবা 3 দাও, ভাগশেষ থাকবে 3। তাহলে ভাগ করতে হবে 27কে, ভাগশেষ থাকবে 3। তাহলে দেখো এই যে ঘটনা কি হয়, 27 থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে দেখো তো কত পাই? 24। আচ্ছা, 24 পাইলাম। এখন 24কে কি কি দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 12 দ্বারা ভাগ করা যায়, আর 24কে 24 দ্বারা ভাগ করা যায়। এই প্রত্যেকটা সংখ্যা, এখানে যতগুলা সংখ্যা আছে এই সবগুলা সংখ্যা দ্বারা 27কে ভাগ করো, দেখো ভাগশেষ কত পাবা? 3 পাবা। দেখো 27কে তুমি 6 দ্বারা ভাগ করে দেখো, 3 6 18, 4 6 24, ভাগশেষ কত পাইছো? 3 পাইছো। আচ্ছা, 27কে 24 দ্বারা ভাগ করে দেখো, 24 দ্বারা 27কে ভাগ করছি, তাহলে 24 একে 24, ভাগশেষ কত পাইছি? 3 পাইছি। আরেকটু উদাহরণ দেই, 12 দ্বারা যদি তুমি 27কে ভাগ করো, তাহলে দেখো 12 দুগুণে 24, ভাগশেষ কত পাচ্ছি? 3 পাচ্ছি। প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 পাচ্ছি। তাইলে আমার ভাগশেষ 3 পাওয়ার জন্য প্রথমে আমি 3কে বাদ দিয়ে নিচ্ছি, 3কে বাদ দিয়ে কত পাইছি? 24। এই 24-এর গুণনীয়কের সেট বের করছি, 24-এর গুণনীয়কের সেট দ্বারা 27কে ভাগ করলে ভাগশেষ কত পাবো? 3 পাবো। তাহলে এখানে 311 এবং 419-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকবে। তাহলে ফার্স্টে আমি 23 বাদ দিয়ে নিব, 23 বাদ দিলে যেই সংখ্যা পাবো তাদের গুণনীয়কের সেট বের করব। আচ্ছা, তাহলে তুমি একটু আমাকে একটু হেল্প করো, 311 থেকে যদি আমি 23 বাদ দেই তাহলে কত পাই? 288 পাই। আচ্ছা, এবং আমি যদি 419 থেকে 23 বাদ দেই তাহলে আমি কত পাই? 396। তার মানে আমাকে কি বের করতে হবে? আমাকে 288 এর গুণনীয়ক এবং 396 এর গুণনীয়কের সেট বের করতে হবে। 288 এর গুণনীয়ক এবং 396 এর গুণনীয়কের সেট বের করতে হবে। তাহলে আমি একটু গুছায় নেই, আরেকটা কনসেপ্ট বোঝানো বাকি। ধরি 228 এর গুণনীয়কের সেট, গুণনীয়ক এর সেট, এটাকে এ ধরে নাও, এবং এবং ওই যে 396 এর গুণনীয়ক এর সেট, এটাকে ফার্স্টেই তুমি বি ধরে নাও। এবার আরেকটা বিষয় একটু বোঝাবো। তাহলে আমি কেন 23কে বাদ দিছি? 23 বাদ দিয়ে 228 এবং 396 কোথা থেকে পাইলাম? এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই, কারণ আমি ভাগশেষ চাচ্ছি 23, এই জন্য 23কে আগে বাদ দিয়ে নিছি। বাদ দিয়ে যা পাইছি 288 এবং 396, এদের গুণনীয়কের সেট বের করব। এদের গুণনীয়কের সেট দ্বারা যদি 311 এবং 419কে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত পাবো? 23 পাইতে থাকবো। এবার আরেকটা উদাহরণ দেখো, আমি এখানে 6 দ্বারা ভাগ করছি, 24 দ্বারা ভাগ করছি, 12 দ্বারা ভাগ করছি, আমি 3 দ্বারা 2 দ্বারা ভাগ করি নাই। 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে 27। ঠিক আছে? 2 দ্বারা যদি তুমি 27কে ভাগ করো, 2 দ্বারা 27কে ভাগ করো, তাইলে দেখো ঘটনা কি হয়? 13 দুগুণে 26, ভাগশেষ কত থাকে? 1 থাকে, 23 তো থাকে না। এখন তুমি বলতেছো যে না, আমি ভাগশেষ 3 আনতে চাই, আমি 2 দ্বারা ভাগ করব, ভাগশেষ কত আনতে চাই? 3 আনতে চাই। তাহলে কিভাবে করা যায়? ভাগশেষ 3 আনতে চাই, তাহলে 12 দুগুণে 24, তাহলে ভাগশেষ 3 পাইছি। এখন তুমি মনে মনে খুশি হইলা যে ভাগশেষ যেহেতু 3 আনতে বলছে, আমি কিন্তু ভাগশেষ 3 আনতে পারছি। কিন্তু কথা হচ্ছে 2 কি 3 এর মধ্যে আবার ভাগ করা যায় না?
তাহলে আবার যদি ভাগ করো তাহলে 2 3 এর মধ্যে আবার যাবে। কথা কি বোঝানো গেল? আচ্ছা, তাহলে এখানে কিন্তু ওই যে আবার ভাগ করলে 121 হবে না, তার মানে এইভাবে ভাগ করা যাবে না। তাইলে এইখান থেকে কি ডিসিশন নিলাম, এই যে যে ভাগশেষ 3, এই 3-এর থেকে ছোট সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কখনোই ভাগশেষ 3 পাবো না। কারণ কি 3-এর থেকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে তো আবার ভাগ করা যাবে। তাহলে এইখানে ডিসিশনটা দেখো, আমি ভাগশেষ কত পাইতে চাই? 23 পাইতে চাই। তাইলে আমি যে গুণনীয়ক গুলা বের করব, এই গুণনীয়ক গুলা সবসময় 23-এর থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। এইখানে গুণনীয়ক 3-এর থেকে বড় হইতে হবে। তাহলে এই যে আগের গুলা মুছা দিলে এই যে কয়টা সংখ্যা পাইলাম, 1টা 2টা 3টা 4টা, এই 4টা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমি ভাগশেষ হিসেবে 3 পাবো। তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 23 পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? 23-এর থেকে বড় সংখ্যা লাগবে, এবং সংখ্যাগুলো হবে 23 থেকে বড়, এবং সংখ্যাগুলো হবে হবে 23 থেকে বড়। এই তো কথাগুলো বোঝানো শেষ। তাহলে আমি কি মোটামুটি ম্যাথ গুছায়া ফেলতে পারছি? এইবার আমার কি কাজ বাকি আছে বলো তো? এ এর উপাদান এবং বি এর উপাদান বের করা। উপাদান বের করাকে আমি শিখাবো না ডাইরেক্ট বলে দিব? উপাদান কিভাবে বের করবা বলি। এই যে একটা দেখাই, একটা এই যে এখানে 2 দ্বারা, তাহলে 1 4 4, আবার যাবে 2 দ্বারা 7 2, আবার যাবে 2 দ্বারা 7 এর অর্ধেক তো হয় না, তাহলে 6 এর অর্ধেক 3, 1 থাকলো 1, 2 এর সামনে দাও 12, 12 এর অর্ধেক 6, আবার 2 দ্বারা, তাহলে হচ্ছে 3 এর অর্ধেক হয় না 18, আবার 2 দ্বারা, তাহলে এইখানে কত হবে 9, আবার 3 দ্বারা 3 তিরিকে 9, এবার আবার 3 কে দিলে 1, এটা পরে না দিলেও হয়। এখন ঘটনা দেখো কি কি পাইছো। এই 2 দুগুণে 4, এই 4 এর সাথে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72, তার মানে তুমি 4 ইন্টু 72 পাবা। তার মানে 4 ও এটার উপাদান, 72 ও এটার উপাদান, কিন্তু আমি বলছি কি 23-এর থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। তাহলে এই 2 দ্বারা নিলা, এবার কি করবা? এটা এটা গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, গুণন, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই পর্যন্ত চলে গেছে। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, তাহলে 8 গুণন 36 পাইছি। এবার এইখানে 3টা নাও, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 গুণন এইদিকে বাকি থাকলো 3 দুগুণে 6, 3 6 18। এইভাবে আমি গুণনীয়কের সেটগুলা কি বের করতে পারবো? আচ্ছা, যদি পারি তাহলে আমি একটু লেখা দেই। তাহলে এই কথাটা এখানে বোঝানো উচিত ছিল যে 228 এর গুণনীয়ক এবং 396 এর গুণনীয়ক কেন নিছি 23 কে বাদ দিয়ে, এবং সংখ্যাগুলো হবে 23 থেকে বড়। তো এইভাবে তুমি গুণনীয়ক বের করলে তুমি a ইকুয়াল টু কি পাবা বলো? তুমি a ইকুয়াল টু কি পাবা? বের করছো কি? কারণ আমি এটা ক্যালকুলেশনে এত সময় নিব না, এটা তোমরা করে ফেলতে পারবা। a ইকুয়াল টু পাবা 24 32 36, 24 32 36, এই দেখো 36 অলরেডি আমরা এখানে পাইছি, আর একটু করলে ওইগুলাও পাইতাম। 24 32 36, এরপরে পাবা 48 72, 48 72, এরপরে কত পাইছো? 96 144 আর 288, এইগুলা এ পাবো কিভাবে? এই যে 144 কিভাবে পাই? এখানে খালি 2 নিব, বাকি সবগুলাকে গুণ করে দেখো কত পাবো? 244। আবার দেখো আরো কি কিভাবে বের করা যায়। এই যে এখানে 3 তিরিকে 9, এবার উপরের গুলাকে গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এই যে এখানে 9 গুণন 32, দেখো তো 32 আমরা নিছি কিনা। এরপরে আরো কিভাবে বের করা যায়? এটা এটা এই তিনটা বের করো, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 সাথে কিন্তু নেই নাই, তাহলে এই যে এই তিনটা নিলাম, এই তিনটা 6 দুগুণে 12, তাহলে দেখো 12 সাথে কত গুণ হয়? এই যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এই দেখো তো আমরা 24 নিছি। তাহলে এখানে আমি কোনটা কোনটা দেখাইতে পারলাম? 24 দেখাইতে পারছি, 32 দেখাইতে পারছি,
36ও দেখাইতে পারছি, 48টা দেখানো হয় না, এটা এখান থেকে বের করলে হয়ে যাবে। কথা বোঝাইতে পারছি? এখন এটা গেলে 288 এর ক্ষেত্রে, তাহলে 396 এর ক্ষেত্রে অনুরূপ ভাবে বের করবা, বের করে গুণনীয়ক গুলো তুমি বসাইতে থাকবা। কথা কি বোঝাইতে পারলাম? তাহলে বি ইকুয়াল টু কত হবে একটু বলো তো, বি সেটের উপাদান গুলা 33, 36, 44, 56, 66, 99, 132, 198, 396। এই হচ্ছে বি সেটের উপাদান। আমাকে কি বের করতে হবে? দুইটা সেটের মধ্যেই আছে এমন কাউকে, মানে এমন একটা সংখ্যা যে দুইটা সেটের মধ্যেই আছে। মানে কিভাবে বুঝলাম দুইটা সেটেই আছে? 311 কে ভাগ করলেও 23 হয়, 419 কে ভাগ করলেও 23 হয়। তার মানে অ্যান্সার কি দুইটার মধ্যেই থাকতে হবে। এই প্রত্যেকটা দ্বারা 311 কে ভাগ করলে 23 হবে, কিন্তু আমার লাগবে কি 419 কে ভাগ করলেও যেন 23 হয়। অতএব এই যে এতক্ষণ পর্যন্ত যা করছি সব করছি ক্লাস 6 এর ম্যাথ। এখনকার যে লাইন এ ইন্টারসেকশন বি, এটাই হচ্ছে তোমার এসএসসি এর ম্যাথ। বাকি এই যে গুণনীয়ক গুলা বের করা, এগুলা কোন ক্লাসের? 6 এর। এবং এই ম্যাথ গুলা ছিল, আমার মনে আছে আমি যখন কোচিং এ পড়তাম, আমি সায়েন্স কোচিং এ পড়তাম, তো আমাদের এই ম্যাথ গুলা করাইছিল এমআরত স্যার। স্যার খুব ভালো পড়ায়। দুইশো 88। বাকি অংশ মুছে দিব। আচ্ছা, এখন এগুলো যদি মুছে দেই, তাহলে দেখো তো এটার সাথে জায়গা তো হবে না। আমি ইন্টারসেকশন দিয়ে পাশে লিখলাম, পাশে কত লিখবো? 33, 36, 44, 66, 99, 132, 198 এবং 396। এবার দেখো তো মিল আছে কোনটা? আমি পরের অংশ না করলেও পারতাম, একবারে দেখাই দিলেও পারতাম। দেখো তো এইখানে আছে 36, এখানেও আছে 36, 48, 44, 72, 66, 96, 99, 44, আর কোনো মিল নাই। তাহলে অ্যান্সার কি হয়? শুধুমাত্র 36। তাহলে 36 এমন একটা সংখ্যা যাকে দ্বারা 311 কে ভাগ করলে কত হয়? 23 পাওয়া যায়। আবার 419 কে ভাগ করলে কত পাওয়া যায়? 23 পাওয়া যায়। একটু ক্রস টেস্ট করাই দেই। তাহলে 36 দ্বারা ভাগ করা হচ্ছে 311। তাহলে প্রথমত 31, 31 ছোট সংখ্যা, 31 এ যায় না। 311 এর মধ্যে একবারে দাও, দেখো তো কত হইলে 311 এর কাছে যায়। 36 গুণন 5 দাও, ওখানে তো লেখা ছিল, মুছে দিছি। 36 গুণন 12 দাও, বেশি হয়ে গেছে। আচ্ছা, 36 গুণন 8 দাও, 288। তাহলে 8 বার যায়, 8 বার গেলে কত হয়? 288। এখন বিয়োগ করো, বিয়োগ করলে তুমি পাবা 23। 23 এর মধ্যে কি 36 আর যায়? যায় না। যদি দিতে হয় তাহলে দশমিক দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এখন তোমাকে বললাম 8 দাও, 6 দাও, 12 দাও, এটা সহজে কিভাবে করবা? ফার্স্টে 381 কে 36 দ্বারা ভাগ করে দিবা, ভাগ করে দিয়া পাবা 8 পয়েন্ট সামথিং। তার মানে 8 দ্বারা নিঃশেষে যাবে, বাকি অংশ অবশিষ্ট থাকবে। এবার 419 কে একটু ভাগ করে ক্রস টেস্ট করি, তাহলে 36 ডিভাইডেড বাই 419, দেখো তো কতবার যায়? 11 বার যায়। 11 বার গেলে কত হয়? 396। এবার এখানে বিয়োগ করলে কত হয়? 23 হয়। এই জন্য আমি একটু চালাকি করে এই যে এই সংখ্যাগুলো আগে বের করে এদের গুণনীয়ক বের করছি। ক্লিয়ার? তাহলে অনুশীলনের যে ম্যাথটা আছে, এইখানে ছিল হচ্ছে 311 এবং 419। তোমাদের অনুশীলনীতে আছে, অনুশীলনীর এটা হচ্ছে 10 নম্বরে যে 346 এবং 556 কে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবো। তাইলে অনুশীলনীর ম্যাথটা কি পারা যাবে না? তাহলে দেখো এটা আমি মুছে ফেললাম। আচ্ছা, ওইখানে কত কত বলছে? 346। এই সংখ্যাটাকে আমি জাস্ট একটু ইয়া করে দেই। 346 কত বলছে? 346। আরেকটা কত বলছে? 556, 556।
প্রতি ক্ষেত্রে কত থাকবে? 31 অবশিষ্ট থাকবে। তাহলে সংখ্যাগুলো অবশ্যই 31 এর থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। এখন যেহেতু 31 অবশিষ্ট থাকবে, তাহলে আমি কি করতে পারবো? আমি কার কার গুণনীয়ক বের করব বলতো? আমি গুণনীয়ক বের করব হচ্ছে 346 বিয়োগ 31 ইকুয়াল টু, এবং 556 বিয়োগ 31 ইকুয়াল টু, এটা কত আসে? 315 এর গুণনীয়ক বের করব, এবং এইখানে কত আসবে? 525 এর গুণনীয়ক বের করব। এইটার গুণনীয়ককে আমি এ ধরে নিব, এটার গুণনীয়ককে আমি বি ধরে নিব। অবশ্যই 1 থেকে 31 পর্যন্ত যে গুণনীয়কগুলো ওইগুলা বাদ দিতে হবে। 31 এর থেকে বড় গুণনীয়কগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এরপরে আমি কি করব? এ ইন্টারসেকশন বি, তাহলে কি পেয়ে যাব? অ্যানসার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 10 নাম্বার এসডব্লিউ করা যাবে। এবার দেখো ছোট্ট একটা ম্যাথ আছে 9 নাম্বারটা। এ এবং বি যথাক্রমে 35 এবং 45 এর গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। 35 এবং 45 এর কিসের সেট? গুণনীয়কের সেট। এটা একটু সহজে করাই দিই। কোশ্চেনটা আমি সহজে লিখে দিই। এ এবং বি যথাক্রমে 35 এবং কত বলছে? 45 এর গুণনীয়ক এর সেট। গুণনীয়ক মানে কি? যাদের দ্বারা 35 এবং 45 কে ভাগ করা যাবে তারাই গুণনীয়ক, আর গুণিতক হচ্ছে নামতা। তাহলে দেখো তো তুমি a ইকুয়াল টু কত পাও? 1 দ্বারা 35 কে ভাগ করা যায়? যায়। 2 দ্বারা যায়? 3 দ্বারা? 4 দ্বারা? 5 দ্বারা যায়। 3 দ্বারা যায় না, কারণ কিভাবে? 5 আর 3 যোগ করলে কত হয়? 6 7 8। 8 কি 3 দ্বারা বিভাজ্য? তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। 5 দ্বারা যায়, 6 7, 5 7 টা 35, তাহলে 7 দ্বারা যায়। 8 9 10 কিছু দ্বারা যায় না। 11 12 আর কিছু দ্বারাই যায় না। এবং আরেকটা সংখ্যা হচ্ছে 35 নিজে। দেখো তো আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? কারণ 35 এর অর্ধেক হচ্ছে 17.5, এখানে তো ভগ্নাংশ নেওয়া যাবে না। এবার বি বের করো। বি এর উপাদান কি কি হবে? দেখো 1 দ্বারা 45 কে ভাগ করা যায়, 4 এবং 5 যোগ করলে 9 হয়, তার মানে 3 দ্বারাও ভাগ করা যায়, ঠিক আছে? 4 দ্বারা যাবে না, 5 দ্বারা তো যাবে, 5 নং 45। 6 দ্বারা যাবে না, 7 দ্বারা, 5 7 35, 6 7 42, 7 দ্বারা যায় না, 8 দ্বারা যায় না, 9 দ্বারা যায়, 10 দ্বারা যাবে না, 11 12 13 14 15 দ্বারা যাবে। এরপরে আর দেখো যাবে না, 16 17 18 19 20 কোনোটাই দ্বারা যাবে না। এরপরে 45 নিজে। এখন যদি তোমাকে ইন্টারসেকশন করতে বলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, দেখো তো ইন্টারসেকশন করতে বললে এই যে 1 আছে, এখানে 5, এখানে 5 আছে, 7 7 আর তো নাই তো, তাহলে এই দেখো আর আছে কিনা? আর নাই। আর যদি ইউনিয়ন করতে বলে, এ ইউনিয়ন করতে বলে, তাহলে 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে, 9 আসবে, 15 আসবে, 35 আসবে এবং 45 আসবে। শেষ, অ্যান্সার। বুঝাইতে পারছি? ঠিক আছে। এরপরে দেখো দুইটা ম্যাথ আছে হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে। তো ভেন চিত্রের ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে কিংবা একদম লাস্টে করব, কারণ জেনারেল ম্যাথে ভেন চিত্র থেকে এখন ওইভাবে বোর্ডে কোশ্চেন আসে না, ঢাকা বোর্ডেও আসে নাই। তোমাদের আপাতত এটা থাক, এটা পরবর্তীতে দেখাবো। সো এই ক্লাস এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে 2.2 তে যাব, অর্থাৎ সেটের যে ফাংশন, ভাগশেষ উপপাদ্য, এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখব।